ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি। আজকে এই ভিডিওতে সেকেন্ড ব্যাটল অফ পানিপথ নিয়ে আলোচনা করব, যেখানে হেমচন্দ্র বিক্রমাদিত্য বা হিমু এবং আকবরের সঙ্গে 5 নভেম্বর 1556-এ একটা নির্ণায়ক যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধ আকবরের দুই সেনাপতি খান জামান প্রথম এবং বৈরাম খাঁর জীবনের জন্য একটা নির্ণায়ক যুদ্ধ ছিল। তাহলে দেখা যাক এই যুদ্ধের ব্যাকগ্রাউন্ড কী ছিল। 24 জানুয়ারি 1556 খ্রিস্টাব্দে দিল্লিতে হুমায়ুনের হঠাৎ মৃত্যু হলে তার পুত্র আকবরকে 14 ফেব্রুয়ারি 1556 খ্রিস্টাব্দে মাত্র 13 বছর বয়সে পরবর্তী সম্রাট ঘোষণা করা হয়। এই সময় মুঘল শাসন কাবুল, কান্দাহার, দিল্লি, পাঞ্জাব এই কিছু সীমিত অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। মুঘলদের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে বৈরাম খাঁ, যিনি ছিলেন হুমায়ুনের আধিকারিক এবং আকবরের শিক্ষক, তিনি এই পরিস্থিতি থেকে মুঘলদের অবস্থার উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। অন্যদিকে এই সময় আগ্রা যথেষ্ট শক্তিশালী ছিল। আফগানরা হিমুর নেতৃত্বে মুঘলদের ভারত থেকে তাড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সময় সিকান্দার সুর শিবালিক পাহাড়ে পরিভ্রমণ করছিলেন। বৈরাম খাঁ এই সময় খানি খানান উপাধি নিয়ে মুঘলদের সেনার নেতৃত্বে অবতীর্ণ হন। এই সময় হিমুই ছিলেন মুঘলদের ভয়ঙ্কর প্রতিপক্ষ। তাহলে অবশ্যই জানতে হয় হিমু কে ছিলেন। বস্তুতপক্ষে হিমু ছিলেন মুঘলদের সবচেয়ে বড় প্রতিপক্ষ। চুনার থেকে বাংলা পর্যন্ত অঞ্চল আদিল শাহের অধীনে ছিল। অন্যদিকে হিমু বর্তমান হরিয়ানার ছিলেন। হিমু শের শাহের পুত্র ইসলাম শাহর অধীনে বাজারের সুপারিনটেন্ডেন্ট ছিলেন, কিন্তু আদিল শাহের সময়ে তিনি তার ক্ষমতা উত্তরোত্তর বৃদ্ধি করেন। 1553 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ইসলাম শাহর অ্যাডভাইজার হিসেবে কাজ করেছিলেন। আদিল শাহ তাকে সেনাবাহিনীর ওয়াজির নিয়োগ করেন এবং মুঘলদের ভারত তাড়া করতে উপদেশ দেন। 1553 থেকে 56 খ্রিস্টাব্দের মধ্যে হিমু বিক্রমাদিত্য সুর সাম্রাজ্যের বিরোধী পক্ষদের দমন করেন এবং প্রায় 22টি যুদ্ধে জয়ী হন। জানুয়ারি 1556 খ্রিস্টাব্দে হুমায়ুনের মৃত্যুর সময় বাংলার বিদ্রোহ দমন করেন এবং বাংলার শাসক মোহাম্মদ শাহকে হত্যা করেন। এরপর তিনি দিল্লি থেকে মুঘলদের বিতাড়িত করতে তার সেনাবাহিনীকে উজ্জীবিত করেন এবং পানিপতের যুদ্ধের কয়েক সপ্তাহ পূর্বে দিল্লিতে তার্গি বেগের নেতৃত্বে মুঘলরা একত্রিত হলে তাদের তিনি চূড়ান্তভাবে পরাজিত করেন। তার্গি বেগ পালিয়ে যান। হিমু যখন সমগ্র উত্তর ভারত জয় করে আগ্রা জয় করেন, তখন আগ্রাতে মুঘলদের সেনাবাহিনী হিমুর সঙ্গে কোনো সংঘর্ষ বা যুদ্ধ না করেই পালিয়ে যায়। এর ফলে ইতাওয়া, কালপি সহ সমগ্র উত্তর ভারত, বর্তমান বিহারের বিভিন্ন অঞ্চল তিনি অধিকার করে নেন। এরপর গোয়ালিয়র কোর্টে অনেক হিন্দুদের সেনাবাহিনীতে ভর্তি করে তিনি সেনাবাহিনীকে আরও শক্তিশালী করেন। আগ্রা থেকে কিছুটা দূরে তুগলকাবাদে তিনি তার সেনা মোতায়েন করেন। 6 অক্টোবর 1556-এ মুঘলদের সঙ্গে একটা ভয়ানক যুদ্ধ হয়, কিন্তু মুঘল সেনাবাহিনীরা তখনও পালিয়ে যেতে বাধ্য হয়। ফলস্বরূপ হিমু বিক্রমাদিত্যের পক্ষে দিল্লি জয় করা আরও বেশি সহজ হয়। এই যুদ্ধে প্রায় 3000 মুঘল সৈন্য মারা যায়। 7 অক্টোবর 1556-এ পুরানা কেল্লাতে হিমু রাজ্যাভিষেক হয় এবং 350 বছরের মুসলিম শাসনের অবসান ঘোষণা করা হয় উত্তর ভারতে। হিমুকে হেমচন্দ্র সম্রাট বিক্রমাদিত্য উপাধিতে ভূষিত করা হয়। দিল্লি ও আগ্রাতে হিমুর শক্তি বৃদ্ধিতে মুঘলরা আতঙ্কগ্রস্ত হয়ে ওঠে। অনেক মুঘল সেনাপতিরা আকবরকে ভারত ত্যাগ করে কাবুলে আশ্রয় নিতে উপদেশ দেন, কেননা আকবরের পক্ষে কোনোভাবেই হিমুকে পরাজিত করা সম্ভবপর হবে না। কিন্তু বৈরাম খাঁ এই সময় যুদ্ধ করতে স্থির করেন। এরই সঙ্গে সঙ্গে মুঘল সেনারা দিল্লি অভিমুখে যাত্রা করে। 5 নভেম্বর পানিপতের ঐতিহাসিক ময়দানে তাদের সাক্ষাৎ হয়। 30 বছর পূর্বে যেখানে বাবর ইব্রাহিম লোদিকে পানিপতের প্রথম যুদ্ধে পরাজিত করেছিলেন। ব্রিটিশ ঐতিহাসিক H.G. কিং লিখেন যে আকবর এবং তার গার্জিয়ান বৈরাম খাঁ যুদ্ধে ভাগ না নিয়ে প্রায় 9 কিলোমিটার দূরে
একটা সুরক্ষিত দুর্গের মধ্যে সেনাদের প্রহরায় ছিলেন। বৈরাম খাঁ আকবরকে যুদ্ধে অংশগ্রহণের অনুমতি দেননি। এই সময় বৈরাম খাঁ আকবরের প্রহরীদের নির্দেশ দেন যে যদি মুঘল সেনা যুদ্ধে পরাজিত হয় আকবরকে যাতে সুরক্ষিতভাবে তারা কাবুলে পৌঁছে দেয়। অন্যদিকে হিমু বিক্রমাদিত্য তার সেনাবাহিনীকে স্বয়ং নেতৃত্ব দেন। হিমুর সেনাবাহিনীতে 1500 রণহস্তি ছিল এবং অন্যান্যরা তো ছিলই। রাজপুত এবং আফগানদের নিয়ে একটি সুশিক্ষিত বাহিনী গঠন করে 30,000 সৈন্য নিয়ে হিমুও যুদ্ধে অবতীর্ণ হন। সৈনিকদের উৎসাহিত করার জন্য তিনি প্রচুর ভূমিদান করেন এবং নিজের কোষাগারের দরজা খুলে দেন সেনাবাহিনীদের জন্য, যাতে তারা ভারতকে মুঘলদের হাত থেকে মুক্ত করতে পারে। হিমু তার রণহস্তির বিষয়ে খুব বেশি আত্মবিশ্বাসী ছিলেন, যারা প্রাথমিকভাবে সাফল্যও পেয়েছিল। রণহস্তির আক্রমণে মুঘল সেনাবাহিনীরা এদিক ওদিক পালাতে থাকে। মুঘল সেনাবাহিনীতে এই সময় 10,000 সৈন্য ছিল, যার মধ্যে এক্সপেরিয়েন্স সৈন্য ছিল 5,000 এবং সুশিক্ষিত সৈন্য ছিল 5,000। হিমু নিজেও হাতির উপর থেকে তার সেনাবাহিনীদেরকে নির্দেশ দিচ্ছিলেন এবং আক্রমণে এগিয়ে যাচ্ছিলেন। এমন মনে হচ্ছিল যে আর কিছু সময়ের মধ্যে হিমু মুঘল বাহিনীকে চূড়ান্তভাবে পরাস্ত করবেন। কিন্তু দুর্ভাগ্যবশত একটি তীর হিমুর চোখে এসে আঘাত করে এবং চোখ চির করে মাথার পেছন দিকে বেরিয়ে যায়। হিমু চূড়ান্তভাবে ঘায়েল হয়ে রণহস্তি থেকে নিচে পড়েন। এরপর হিমুর সেনাবাহিনীরা একদম ছন্নছাড়া হয়ে যায়। শাহ কুলি খাঁ মেহরুম তখন হিমুকে ধরে ফেলেন। বন্দি করে তাকে মুঘলদের শিবিরে নিয়ে যান রক্তাক্ত অবস্থায়। বৈরাম খাঁ রক্তাক্ত হিমুকে হত্যা করার জন্য আকবরকে নির্দেশ দেন, যাতে আকবর গাজী উপাধি লাভ করতে পারেন। কিন্তু আকবর এই রক্তাক্ত হিমুকে দেখে তাকে হত্যা করতে অস্বীকার করলে শেষ পর্যন্ত নিয়ম রক্ষার্থে আকবরের তরবারি হিমুর উপর চালানো হয়। বৈরাম খাঁ হিমুর মস্তক ছিন্ন করে দেন দেহ থেকে। হিমুর অনুগামীরা পানিপতের নিকট সদাপুর গ্রামে হিমুর সমাধিসৌধ তৈরি করে, যা আজও পর্যন্ত দেখা যায়। 1556 খ্রিস্টাব্দে আকবর এবং হিমুর মধ্যে পানিপতের দ্বিতীয় যুদ্ধে শেষ পর্যন্ত আকবরের বাহিনী জয়ী হয় এবং ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।